আমার কাছে রাজশাহী লেখা একটা টি শার্ট আছে, আগে থেকেই আছে। এই বিপিএল উপলক্ষে যে কিনেছি ব্যাপারটা তেমন নয়, তবে আজকে দুর্বার রাজশাহীর ম্যাচ শেষে এই টি শার্টটা খুঁজে বের করেছি, এইটা পরেই ভিডিওটা করব বলে ঠিক করছি এবং এটা বলছি যে দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী আর বলা যাবে না। আমিও বলবো না, আপনারা কেউ বলেন না। শেষ দুইটা ম্যাচ এইবারের এই বিপিএল এর ডাবল লিগ পদ্ধতির, সেই দুইটা ম্যাচ যদি রাজশাহী হেরেও যায় তাও দুর্বল রাজশাহী বলবো না। তারা যদি প্লে অফে খেলতে নাও পারে তাও দুর্বল রাজশাহী বলবো না। তারা যেই কাজটা করেছে সেইটা আসলে দারুণ, দুর্দান্ত, সত্যিকার অর্থেই দুর্বার। রংপুর রাইডার্স যারা টুর্নামেন্টের প্রথম 8 ম্যাচের মধ্যে 8টাই জিতেছিল, সেই দলটাকে দুর্বার রাজশাহী হারিয়ে দিল। এবং ম্যাচের একটা সময় প্রথম ইনিংস শেষে কে ভেবেছিল যে এই ম্যাচটা দুর্বার রাজশাহী জিততে পারে? 170 রান ডিফেন্ড তারা কিভাবে করতে পারে? বরং ওই 170 রান করার পথে শেষ দিকে গিয়ে তাদের যে ব্যাটিং ধসটা হয়েছে শেষ 5 ওভারে, ওইটাকেই টার্নিং পয়েন্ট করবো মোটামুটি ঠিক করে রেখেছিলাম। তবে এরপরে গিয়ে অ্যামেজিং বোলিং এবং ফিল্ডিং এফোর্টে তারা ম্যাচটা জিতে গেল, 24 রানে ম্যাচটা জিতে গেল। এবং আমি বলছি যে তারা শেষ দুইটা ম্যাচ হারলেও কিছু না, বা প্লে অফে না উঠলেও হচ্ছে গিয়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো না। তবে পয়েন্ট টেবিলের অবস্থা বলছে প্লে অফে খেলার তো এভরি পসিবিলিটি এই দুর্বার রাজশাহীর রয়েছে। তাদের পয়েন্ট এই মুহূর্তে 10 ম্যাচ শেষে 8। নেক্সট ম্যাচটা, দুইটা ম্যাচ বাকি রয়েছে। নেক্সট ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে। রংপুরকে তারা যদি চিটাগাংয়ের মাঠে হারাতে পারে, রংপুরকে তারা ঢাকার মাঠে কেন হারাতে পারবে না? আর লাস্ট ম্যাচটা তাদের সিলেটের বিপক্ষে। ফলে নেক্সট দুইটা ম্যাচ জিতলে এই দুর্বার রাজশাহীর পক্ষে প্লে অফ খেলাটা কিন্তু এখানে একটা রিয়েলিস্টিক পসিবিলিটি, সেই সম্ভাবনার জায়গাটা দারুণভাবেই রয়েছে। দারুণ এই জয়টা যে দুর্বার রাজশাহী পেল, রংপুর রাইডার্সকে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ দিল, সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। দেখুন, একটা ফিলিং পাওয়া যাচ্ছিল, মানে আমি পাচ্ছিলাম যে এই যে পরপর দুইটা ম্যাচ রয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী, এই দুইটা ম্যাচের মধ্যে অন্তত পক্ষে একটা ম্যাচ রংপুর রাইডার্স হারবে। এইটা টি20 ম্যাচের যে ক্যারেক্টার, সেটার কারণে। রংপুর 8 ম্যাচের 8টাই জিতেছে, সেই কারণে তাদের ভিতরে একটু রিল্যাক্সেশন আসতে পারে, সেই কারণে সবচেয়ে টপ টিম রংপুর এবং দুর্বার রাজশাহী হচ্ছে গিয়ে নিচের দিকে টিম, সেই কারণে সবকিছু মিলে মনে হচ্ছিল যে এটা হলেও হতে পারে। এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই এইখানটাতে হয়েছে, যেটা আমি বলছিলাম যে 170 রান ডিফেন্ড করে কি দুর্বার রাজশাহী জিততে পারবে? হ্যাঁ, তাদের স্টার্টটা যেমন হওয়া উচিত ছিল, যেমন হওয়ার দরকার ছিল, তেমনই হয়েছে। প্রথম ওভারেই তাসকিন আহমেদ তিনি উইকেট তুলে নিয়েছেন ইরফান শুক্কুরের। 4th ওভারে মেহরব হোসেন তিনি এসে উইকেট তুলে নিলেন পরপর দুটা, এই স্টিভেন টেলর এবং ইফতেখার আহমেদের। এইটা অবশ্যই 15 রানের মধ্যে 3 উইকেট তুলে নেওয়াটা দুর্বার রাজশাহীকে একটা কনফিডেন্স জুগিয়েছে। তাদের ওইখানটাতে পরের অংশে 170 রান ডিফেন্ড করতে পারবে, এই বিশ্বাসটা দলের মধ্যে ছড়িয়েছে। কিন্তু রংপুরের টিমটা তো আসলে ভালো না, শুধু বেশ ভালো, খুব ভালো। এবং এরকম সিচুয়েশন থেকে তারা বেরিয়ে এসে ম্যাচ জেতার উদাহরণ এইবারের বিপিএলেই রয়েছে। লাস্ট ওভারে তারা 26 রান প্রয়োজন ছিল, সেই অবস্থা থেকেও পর্যন্ত ম্যাচ জিতেছে। সো সেখানে 170 রান তারা করতে নেমে 15 রানে 3 উইকেট চলে যাওয়াটা রিকভার তো করতেই পারে। সাইফ হাসানের ব্যাটে আর সঙ্গে খুশদিল শাহর পার্টনারশিপটাতে কিন্তু মনে হচ্ছিল যে সেই রিকভারের পথেই তারা এগোচ্ছিল। খুব ইম্পর্টেন্ট একটা ফেজ হচ্ছে গিয়ে 9th এবং 10th ওভারে, পরপর 2 ওভারে এই দুজনের আউট হয়ে যাওয়াটা। খুশদিল শাহ আউট হলেন 9th ওভারে, 14 রান করেছেন। 10th ওভারে সাইফের উইকেটটা 29 বলে 43 রান করে তিনি যখন আউট হলেন, ওই যে 75 রানে 5 উইকেট পড়ে গেল, রংপুর রাইডার্সের মধ্যে ওই সময় একটা ডাউটের জায়গাটা তৈরি হলো। শেষ দিকে গিয়ে তারা চেষ্টা করেছিল, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ওইখানটাতে এমন একটা সিচুয়েশন ছিল যে শেষ 5 ওভারে 59 রান লাগতো, সম্ভব। শেষ 4 ওভারে 49 রান লাগতো, সম্ভব। স্পেশালি উইকেটে যখন এই দুইজন রয়েছেন। রায়ান বার্ল ওই সময় একটা খুব ম্যাজিক্যাল ওভার করলেন। তার আগে তিনি একটা ম্যাজিক্যাল ক্যাচ ধরেছেন, শেখ মেহেদী হাসানকে যে রিটার্ন ক্যাচটা ধরেছেন, দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। কিন্তু ওই যে 4 ওভারে 49 রান লাগে, ওই সময় এসে 17 নম্বর ওভার করে রায়ান বার্ল শুধুমাত্র 4 রানই দেননি, ওভারের লাস্ট বলটাতে নুরুল হাসান সোহানের উইকেটটাও নিয়ে নিয়েছেন। সো ওর পরে গিয়ে দেখা গেল 3 ওভারে দরকার 45 রান। সাইফুদ্দিন চেষ্টা করলো, শেষ দিকে গিয়ে আর হয়নি। এইখানটাতে তারা ওই লাস্ট ওভারে তাসকিন লাস্ট উইকেটটা তুলে নিয়ে 146 রানে অল আউট করে দিয়েছে রংপুর রাইডার্সকে। 24 রানে ম্যাচটা জিতে নিয়েছে
দুর্বার রাজশাহী। তাহলে আপনি যখন টার্নিং পয়েন্টের হিসাব করবেন তখন এইখানটাতে ওই যে মানে ওই পরপর 2 ওভারে 9th এবং 10th ওভারে খুশদিল শাহ এবং সাইফ হাসানের উইকেট চলে যাওয়াটা সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমি মনে করি যে 17 নম্বর ওভারটাতে যেইখানে রায়ান বাল মাত্র 4 রান দিয়েছেন এবং নুরুল হাসান সোহানের উইকেটটা তুলে নিয়েছেন সেইটা গুরুত্বপূর্ণ। এখন 170 পর্যন্ত তারা গেল কিভাবে? 170 পর্যন্ততে যা তাদের স্কোরটা কিন্তু খুব ইজিলি 200 প্লাস হতেই পারতো। সেটা হয়নি দুর্বার রাজশাহী হুড়মুড়িয়ে শেষ দিকে ভেঙে পড়ার কারণে। তাদের শুরুতে হারিসের উইকেটটা হারিয়েছে, তারপরে 7 ওভার শেষে 1 উইকেটে 75 রানে তারা পৌঁছে গিয়েছিল। ওই সময়টা গিয়ে তারা দুর্বার রাজশাহী যে মানে পার্টনারশিপটা ওইখানটা যে হয়েছিল সেই পার্টনারশিপটা শুধু ব্রেকই হয়নি, পরপর 2 বলে পার্টনারশিপ ব্রেক করার সাথে সাথে খুশদিল শাহ রায়ান বার্লের উইকেটটাও তুলে নিয়েছিলেন। তারপরে আবার আনামুল হক বিজয়ের সঙ্গে আরো একটা পার্টনারশিপ ওখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বির হলো এবং রাব্বি দুর্দান্ত আরো একটা ইনিংস খেলেছেন, দারুণ ইনিংস খেলেছেন। 32 বলে 60 রানের একটা ইনিংস খেলেছেন যেইখানটাতে তিনি 6-6টা ছক্কা মেরেছেন। 15 ওভার শেষে দুর্বার রাজশাহীর স্কোর ছিল 3 উইকেটে 143, হাতে আছে আরো 5 ওভার 30টা বল, হাতে আছে 7 উইকেট। 200 রান হওয়া তো তখন রিয়েলিস্টিক পসিবিলিটিস, কেননা 200 হতে আর মাত্র 57 রান লাগে। কিন্তু তারা শেষ 30 বলে মাত্র 27 রান তুলতে পেরেছে। শেষ 30 বলে 27 রান তোলার যে মানে একটা ধস যে ওখানে হয়েছে, পরপর সবাই আউট হয়ে গেছেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি তিনি আউট হয়ে গেলেন, নেক্সট ওভারটাতে আনামুল হক বিজয় তিনি রান আউট হয়ে গেলেন। এই যে পরপর 2 ওভারে 2টা উইকেট পিছিয়ে দিয়েছিল দুর্বার রাজশাহীকে এবং সেটা থেকে তারা রিকভার করতে পারেনি। শেষ 30 বলে মাত্র 27 রান তারা নিয়েছে, যদিও তারা 7 উইকেট নিয়ে ঢুকেছিল, যেই কারণে আমি বলছিলাম যে তাদের স্কোর 200 হতে পারতো, যেটা সেই স্কোরটা 170 হয়েছে। এইটাকেই টার্নিং পয়েন্ট করবো মোটামুটি ঠিক করে রেখেছিলাম। কিন্তু সেটা কোন সময়? যদি দুর্বার রাজশাহী হেরে যেত। দুর্বার রাজশাহী তো হারেনি, দুর্বার রাজশাহী ম্যাচটা জিতে নিয়েছে এবং সেইটা করে প্লে অফে ওঠার সম্ভাবনার জায়গাটা তারা পরিষ্কার মানে আরেকটু উজ্জ্বল করেছে। এখন রংপুর রাইডার্স তো প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গেছে, আজকের ম্যাচ জিতলে হতো কি তাদের টপ 2-তে থাকাটা নিশ্চিত হতো, সেইটা হয়নি। কিন্তু এখনো তাদের হাতে 3টা ম্যাচ রয়েছে। রংপুরের জন্য খুব যে অ্যালার্ম বেল বেজে গেছে ব্যাপারটা তা না। এইটা বলতে পারেন যে না ঠিক আছে যে একটা ম্যাচ হেরেছে, একটা হোঁচট তারা খেয়েছে, এখন এখান থেকে তাদের আসলে রিকভার করতে পারে। কিন্তু আমি আসলে বেশি মানে অ্যামেজড হয়েছে যেটাতে, সেটা হচ্ছে গিয়ে দুর্বার রাজশাহীর এই ম্যাচটাতে তারা রংপুর রাইডার্সকে 8 ম্যাচ জেতা রংপুর রাইডার্সকে হারিয়ে দিল এবং নিজেরা 4র্থ জয় তুলে নিল। তাতে করে প্লে অফে খেলার সম্ভাবনাটা তারা আসলে উজ্জ্বল করে রাখলো। এই পরের 2টা ম্যাচ যদি তারা জেতে, ইনফ্যাক্ট একটা ম্যাচ জিতলো, সেক্ষেত্রেও প্লে অফে খেলার চান্সটা আসলে থাকবে। টার্নিং পয়েন্ট তাহলে আসলে কোনটাকে বলবো? টার্নিং পয়েন্টের দাবিদার যেহেতু দুর্বার রাজশাহী জিতেছে আমার কাছে 2টা। একটা হচ্ছে কি যে ওই যে পরপর 2 ওভারে খুশদিল শাহ এবং সাইফ হাসানের আউট হয়ে যাওয়াটা, আর আরেকটা হচ্ছে কি 17 নম্বর ওভার রায়ান বার্লের যেইখানটাতে তিনি 4 রান দিয়ে নুরুল হাসান সোহানের উইকেটটা পেয়েছেন। সাইফুদ্দিন ছিলেন। আমার কাছে মনে হয় যে সোহান যদি শেষ পর্যন্ত থাকতেন তাহলে শিওরলি এই ম্যাচটা রংপুর রাইডার জিততে পারতো। শেষ পর্যন্ত না থাকলেও ধরেন আরো যদি 5-7টা 10টা বল তিনি খেলতে পারতেন। সো সেক্ষেত্রে আমি আসলে সবকিছু ছাপিয়ে রায়ান বালের ওই ওভারটাকেই এই দুর্বার রাজশাহীর দুর্বার জয়ে রংপুর রাইডার্সকে প্রথম পরাজয়ের তেতো স্বাদ দেওয়ার ম্যাচটার টার্নিং পয়েন্ট হিসাবে বলছি। আমার ধারণা আপনি আমার সঙ্গে একমত